ডক্টর ইউনূস ঘরে বাইরে আগুন নিয়ে খেলছেন। আরে ভাই, আপনি তো একটা রাষ্ট্রের চেয়ারে বসে আছেন। গুরুত্বপূর্ণ চেয়ারে বসে আপনি ছেলেকেলামি কেন করছেন? জাতির ভাগ্য নিয়ে খেলা করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? এই দপ্তরবিহীন উপদেষ্টা যে অপকর্মটি করেছেন, এটির খেসারত জাতি হিসেবে, দেশ হিসেবে আমাদেরকে আ দিতেই হবে এবং সেটার ব্যাপ্তি যে অত্যন্ত কঠোর হবে, অত্যন্ত গভীর হবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। ডক্টর ইউনূস ঘরে বাইরে আগুন নিয়ে খেলছেন। সেই আগুনের লেলিহান শিখাই শুধু সরকারই পড়বে এমন নয়। আমি মনে করি এই আগুন আমাদের পুরো জাতিকে ছারকার করে দেবে। সুতরাং এই আগুন থেকে বাঁচার উপায় সম্পর্কে কথা বলবো। তার আগে ছোট্ট অনুরোধ, সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য শুভেচ্ছা, ভালোবাসা এবং অনেক অনেক কৃতজ্ঞতা। সম্মানিত দর্শক শ্রোতা, যে কথা বলছিলাম, ডক্টর ইউনূস সরকার আগুন নিয়ে খেলা করছেন। আহ, আমি এটি প্রতীকী অর্থে বলছি, কিন্তু আজ গভীর রাতে সত্যি সত্যি আগুন লেগেছে। সচিবালয়ে আগুন লেগেছে। আপনারা জেনে থাকবেন, সচিবালয়ের যে ভবনটিতে আগুন লেগেছে, ৭ নম্বর ভবন, সেটিতে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় মন্ত্রণালয়গুলো রয়েছে। অর্থ, স্থানীয় সরকার, আহ, সড়ক এবং সেতু, তথ্য প্রযুক্তি, ডাক ও টেলিযোগাযোগ এবং শ্রম কর্মসংস্থান। সুতরাং বুঝতেই পারছেন যে একটি দেশের সরকারের সবচেয়ে যে বলা যায় যে হৃৎপিণ্ড, এই ভবনটিতে সরকারের প্রশাসনের হৃৎপিণ্ড যে মন্ত্রণালয়গুলো, সেই মন্ত্রণালয়গুলো অবস্থিত। এবং এই ৬টি মন্ত্রণালয়ের ৪টি মন্ত্রণালয়ের দায়িত্বেই রয়েছেন দুজন তরুণ উপদেষ্টা। তথ্য প্রযুক্তি এবং ডাক ও টেলিযোগাযোগের দায়িত্বে আছেন মিস্টার নাহিদ, এবং কর্মসংস্থান এবং স্থানীয় সরকারের দায়িত্বে আছেন মিস্টার আসিফ মাহমুদ। অপরদিকে মিস্টার ফাউজুল কবির খান সড়ক ও পরিবহন, এবং ডক্টর সালেউদ্দিন আছেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে। তো এইরকম একটি গুরুত্বপূর্ণ ভবনে এরকম সর্বগ্রাসী আগুন কি করে লাগতে পারলো? প্রশ্ন উঠতে পারে, এটি কি নিছক কোনো দুর্ঘটনা নাকি নাশকতা? এটি তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে আমার পর্যবেক্ষণ, আমার যে লব্ধ অভিজ্ঞতা, তার আলোকে আমি বলতে পারি, আপনারা জানেন যে এখন একটি আন্দোলন চলছে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগের দাবিতে। যারা আন্দোলন করছেন তাদের দিকে কেউ কেউ আঙ্গুল তুলতে পারেন, কিন্তু আমি মনে করি না, এটি তাদের কাজ নয়। এই কাজটি তারা করবে না। বরং কেউ এই আন্দোলনের সুযোগ নিতে চেয়েছে। তারা এটা মনে করছে যে এখনই হচ্ছে সর্বোত্তম সময়, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, কেননা এই সুযোগ আর নাও আসতে পারে। তো সেই সুযোগকে তারা কাজে লাগিয়ে এই নাশকতা ঘটাতে পারে। এখন প্রশ্ন উঠতে পারে, এটি কি পতিত স্বৈরাচারের দোসরদের কাজ, নাকি এখন যারা জাতির ভাগ্য উন্নয়নের দায়িত্ব নিয়ে বসে আছেন তাদের কাজ? সেটিও তদন্ত সাপেক্ষ। তবে আমি মনে করি আমরা শুধু পেছনে আঙ্গুল তুলবো না, আমরা সামনেও আঙ্গুল তুলবো। এটাই আমার সাংবাদিকতা। আমি মনে করি
আহ, পতিত স্বৈরাচারের দোসরদের হাত যেমন থাকতে পারে এখানে, পাশাপাশি এখন যারা দায়িত্বে আছেন তারাও তাদের কোনো অপকর্ম ঢাকার জন্য এই নাশকতা ঘটাতে পারেন। আপনারা লক্ষ্য করতে পারেন এই ঘটনার পরপরই কোনো রকম তদন্ত ছাড়া, কোনো রকমের কোনো ধরনের সম্ভাব্য তদন্ত ছাড়া, কোনো রকমের সময় না নিয়ে, কারো সঙ্গে কোনো কথা না বলে মিস্টার আসিফ মাহমুদ বলে দিলেন যে এটার সঙ্গে যারাই জড়িত তাদের কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। আমি প্রশ্ন করতে চাই মিস্টার আসিফ মাহমুদ, আপনি কি করে জানলেন যে এটি নাশকতা? এটি তো দুর্ঘটনা হতে পারে। তাহলে আপনার কেন মনে হলো যে এটি নাশকতা? আপনি কেমন করে নিশ্চিত হতে পারলেন? সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই দেশে অনেক অপরাধের ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা জানি, যে যিনি সবচেয়ে বেশি সোচ্চার থাকেন অপরাধের বিরুদ্ধে, তদন্ত শেষে দেখা যায় সেই লোকটি আসলে এই অপরাধের নায়ক। জানি না এখানে কি ঘটবে, কি ঘটতে যাচ্ছে, তবে আমি কথা দিচ্ছি একজন সাংবাদিক হিসেবে আমি ব্যক্তিগতভাবে বিষয়টি অনুসন্ধান করব এবং আপনাদেরকে অবশ্যই আমি আপডেট জানাবো। সেটি যত ভয়ঙ্কর তথ্যই আমি পাই না কেন, আপনাদেরকে আমি নির্ভয়ে সেটি জানাবো ইনশাল্লাহ। দর্শক শ্রোতা, যে কথা বলছিলাম, আমাদের ঘরে বাইরে আগুন জ্বলছে। এই যে আন্দোলনটি চলছে, জনপ্রশাসন সংস্কার কমিশন, আন্দোলনকারীরা হুমকি দিয়েছে 48 ঘন্টার মধ্যে সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ চেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে তারা কি এটা চাইতে পারেন? না। রুলস অফ কন্ডাক্ট যেটি রয়েছে 1979 অনুযায়ী এটি মারাত্মক অপরাধ, এটি শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু সরকার কি তাদের শাস্তি দিতে পেরেছে? কেন পারছে না? কারণ সরকার নিজেই নৈতিকভাবে দুর্বল, সরকার নিজেই অনেক অপরাধ করছে, সরকার নিজেই এখানে বৈষম্য করছে, সরকার নিজে এখানে মুখ দিকে মুগের ডাল দিচ্ছে। তাহলে কি করে আপনি পারবেন? একজন অপরাধী কি কখন আরেকজন অপরাধী বিচার করতে পারে? শুনেছেন কখনো? হাসিনার আমলে যে বৈষম্য, যে ফেসিবাদ ছিল, সেটার একটা রূপ ছিল। এখন আমরা অন্যরকম একটা রূপ দেখছি। এখানে হাসিনা গেছে কিন্তু অন্যজন এসেছে। এখানে আমি মনে করি এখানে ব্যক্তির পরিবর্তন ঘটেছে, কিন্তু চরিত্রের পরিবর্তন কি ঘটেছে? সম্মানিত দর্শক শ্রোতা, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, ভেবে দেখবেন। এটি তো হচ্ছে ঘরের আগুন। বাইরের আগুন সম্পর্কে বলি। আপনারা জেনে থাকবেন ডক্টর ইউনূস, ডক্টর ইউনূসের মাস্টার মাইন্ড খ্যাত যে কাজকর্মবিহীন, দপ্তরবিহীন উপদেষ্টা আছেন মিস্টার মাহফুজ আলম, তিনি কিছুদিন আগে স্বপ্ন দেখলেন, তার মনে স্বাদ জাগলো, যেহেতু কাজকর্ম নাই, আর কাজকর্ম না থাকলে আপনি জানেন একটা কথাই আছে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো ওনার মনে স্বাদ জাগলো যে উনি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব বনে যাবেন। তিনি একটি পোস্ট দিলেন, অবশ্য 2 ঘন্টা পরে সেই পোস্টটি উনি প্রত্যাহার করলেন। এখন প্রশ্ন উঠতে পারে, আপনি যদি এতই বাহাদুর বনে থাকেন তাহলে আপনি কেন আবার সেটা প্রত্যাহার করলেন? এটা কি আপনার ক্যাম্পাসে বসে বন্ধুদের সঙ্গে বাজি ধরা নাকি? আরে ভাই, আপনি তো একটা রাষ্ট্রের চেয়ারে বসে আছেন, গুরুত্বপূর্ণ চেয়ারে বসে আপনি ছেলেকেলামি কেন করছেন? জাতির ভাগ্য নিয়ে খেলা করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আগুন নিয়ে কেন খেলছেন? সম্মানিত দর্শক শ্রোতা, আমি নিশ্চিতভাবেই বলতে পারি
এই দপ্তরবিহীন উপদেষ্টা যে অপকর্মটি করেছেন, এটির খেসারত জাতি হিসেবে, দেশ হিসেবে আমাদেরকে দিতেই হবে, এবং সেটার ব্যাপ্তি যে অত্যন্ত কঠোর হবে, অত্যন্ত গভীর হবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। আমি ধারণা করি ভারত ইতোমধ্যেই বিশ্বব্যাপী এটিকে পোর্ট্রেট করছে, যে দেখো, আমরা আগেই বলেছিলাম যে হাসিনার পরিবর্তে ওখানে একটি উগ্রবাদীদের উত্থান ঘটেছে, তারা আমার সার্বভৌমত্বের দিকে হাত বাড়িয়েছে, সুতরাং আমাকে কিন্তু এখন ব্যবস্থা নিতেই হবে, তোমরা যে যাই বলো না কেন। আপনারা লক্ষ্য করে থাকবেন, ভারত ইতোমধ্যে তার সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে, এবং গত পরশু আমেরিকার যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন, মিস্টার জ্যাক সুলিভান, তিনি ডক্টর ইউনূসকে ফোন করেছেন, ফোন করে বলেছেন নাগরিকদের সম অধিকার নিশ্চিত করার জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে। আপনারা সবাই জানেন যে ডক্টর ইউনূসের সঙ্গে বাইডেন প্রশাসনের একটি নিবিড় সম্পর্ক আছে। তো তারা কেন এরকম ফোন করলেন? তারা মনে করছেন যে এখানে সব মানুষের অধিকার সমানভাবে রক্ষিত হচ্ছে না। এটাই তো। না হলে কেন ফোন করলেন? কেন এই কথা বললেন? যদি রক্ষিত হতো তাহলে তো বলার প্রয়োজন পড়তো না। তাহলে এখনই যদি এই অবস্থা হয়, তাহলে মোদির সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র মিস্টার ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি শপথ নেওয়ার পর, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, এখানে একটা তথ্য দিতে চাই আপনাদের। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি পদ, একটি হচ্ছে সিআইএ, আর একটি হচ্ছে এফবিআই, অর্থাৎ এফবিআই, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই, সেটার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন মিস্টার প্যাটেল, যিনি একজন ভারতীয় বংশোদ্ভূত। আরেকজন হচ্ছেন তুলসী গ্যাবার্ড, যিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ সেটির দায়িত্বে নিয়েছেন। তাহলে বুঝতেই পাচ্ছেন দর্শক, যে সামনে কি হতে যাচ্ছে। এবং এই তুলসী গ্যাবার্ড যিনি থাকবেন, তিনি একজন হিন্দুত্ববাদী, তিনি একজন কনভার্টেড হিন্দু, তিনি কিন্তু শি ওয়াজ ক্রিশ্চিয়ান অ্যাকচুয়ালি, কিন্তু পরবর্তীতে উনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে সামনে কি হতে যাচ্ছে। আমাদের দিকে যে ঝড় বয়ে আসছে, সেই ঝড়ে আমরা এই সরকার আমাদেরকে কি ধরনের বিপদের মুখোমুখি করতে যাচ্ছে সেটা সময়ই কথা বলবে। তবে আমি মনে করি ভারত এখন যদিও বিষয়টি খুব একটা নড়াচড়া হচ্ছে না, কিন্তু বিষয়টা এভাবে থাকবে না। বড় ধরনের প্রস্তুতি নিয়ে ভারত কিন্তু এগোচ্ছে। সুতরাং আমি ডক্টর ইউনূস সরকারকে বলবো যে আপনি এই দেশের মানুষকে, এই দেশের মানুষের ভবিষ্যৎ যদি আপনি ভালো দেখতে চান, দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন আয়োজন করুন, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে সম্মান নিয়ে ঘরে ফিরে যান। না হলে আপনি যদি বিদেশি প্রভুদের স্বার্থ হাসিল করতে সচেষ্ট থাকেন, এদেশের শুধু আপনার কপালই পড়বে না, এদেশের এই জাতির ভাগ্য পুড়ে ছারখার হয়ে যাবে। সুতরাং আপনি এখনই থামুন। আপনি আপনার এই চারপাশের যে অথর্ব, অযোগ্য মানুষগুলো আছে, তাদেরকে আপনি ছেঁটে ফেলুন। কথায় আছে, ছাগল দিয়ে হাল চাষ হলে কেউ গরু কিনতো না। তো ডক্টর ইউনূস, আপনি অত্যন্ত সম্মানিত মানুষ, সারা পৃথিবী আপনাকে সম্মান করে, আমরাও সম্মান করতে চাই। আপনি সেই সম্মান অটুট রেখে আপনি যদি বাকি জীবনের সময়টুকু কাটাতে চান, তাহলে বাতাসে কান পাতুন, মানুষ কি বলছে। সম্মানিত দর্শক শ্রোতা, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।